আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। এই বইয়ের আজকের পর্বে যে অধ্যায়গুলো পাঠ করা হবে: ভারতের নীল নকশা এবং মুজিবনগর সরকার, ভারত সরকারের স্বীকৃতি এবং সামরিক হস্তক্ষেপ, ছোট ভাই স্বপন এবং বাল্যবন্ধু কাজী কামাল উদ্দিনের সাথে সাক্ষাৎ, তথাকথিত মিত্রবাহিনীর কালো ছায়ার আচ্ছাদলে ঢাকা পড়ে যায় মুক্তি ফৌজ এবং জনগণের বীরগাথা, আত্মত্যাগ এবং সাহসিকতা। তো চলুন শুরু করা যাক। অধ্যায়: ছোট ভাই স্বপন এবং বাল্যবন্ধু কাজী কামাল উদ্দিনের সাথে সাক্ষাৎ পেলাম। একদিন সকালে ধর্মনগর থেকে ক্যাপ্টেন খায়রুল আনাম আমাকে জানালো, স্বপন ও বদি অফিসার্স কোর্সে যোগদানের জন্য তারা মূর্তি যাওয়ার পথে ধর্মনগর পৌঁছেছে। ওরা আমার খোঁজ করছে, আমি ওদের পাঠিয়ে দিতে বললাম। হঠাৎ একদিন ধর্মনগর থেকে বন্ধু ক্যাপ্টেন আনাম আমাকে জানালো, আমার ছোট ভাই স্বপন এবং একান্ত বন্ধু কাজী কামাল উদ্দিন মূর্তির পথে এসে পৌঁছেছে। আমার খোঁজ করছে তারা। তাকে অনুরোধ জানালাম ওদের আমার কাছে পাঠিয়ে দিতে। কয়েকদিনের মধ্যেই ওরা এসে পৌঁছালো। স্বপনকে এভাবে কাছে পাবো সেটা ভাবতেও পারিনি। ওদের কাছে পেয়ে খুবই খুশি হয়েছিলাম। আত্মীয় পরিজন সব খবরাখবর পেলাম তাদের কাছ থেকে। শুনলাম ঢাকা শহরে ওদের দুঃসাহসিক গেরিলা অভিযানের লোমহর্ষক কাহিনী। মুক্তিযুদ্ধের শুরুতেই স্বপন, বদি, কাজী, জুয়েল, রুমি, আলম, আজাদ শাসু বর্ডার পেরিয়ে ২ নং সেক্টরের মেলাঘর ক্যাম্পে ট্রেনিং নিয়ে ঢাকায় ফিরে গিয়ে গেরিলা তৎপরতায় কাঁপিয়ে তোলে ঢাকা শহর। পর্যায়ক্রমে তাদের সাথে যোগ দেয় চুল্লু, ফজলে, মুক্তার, হ্যারিস, তৈয়ুব আলী, উলফাত, সামাদ, ফতেহ আলী, মেওয়া, জিয়া, ভুলু, সাঈদ এবং আরও অনেকেই। তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকায় অবস্থান করে বিভিন্ন অপারেশন পরিচালনা করার, যাতে করে সারা বিশ্বে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের খবর ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, তাদের ওই ধরনের গেরিলা তৎপরতায় এটাও প্রমাণিত হবে যে পুরো বাংলাদেশ খান সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে যে সরকারি প্রচারণা চালানো হচ্ছে সেটাও সত্যি নয়। জোরাইন, গোলবাগ পাওয়ার স্টেশন, সিরাজগঞ্জ পাওয়ার স্টেশন, ধোলাইখাল, যাত্রাবাড়ি, গ্রিন রোড, ইন্টারকন, ফার্মগেট, ধানমন্ডি ২ নং সড়ক প্রভৃতি জায়গায় একটার পর একটা দুঃসাহসিক সফল অভিযান চালিয়ে খান সেনাদের নাস্তানাবুদ করে তুলেছিল ওরা। ওদের প্রতিটি মাথার জন্য ২,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পাকিস্তানের সামরিক সরকার। কিন্তু তাতে কোনো ফল হয়নি। খান সেনাদের সব সতর্কতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের নাকের ডগার উপর দিয়ে জানবাজ মুক্তিপাগল দামাল ছেলেরা অসীম সাহসিকতার সাথে করে যাচ্ছিল এক একটা দুঃসাহসিক অভিযান। খান সেনাদের মনে ত্রাসের সঞ্চার করেছিল বিচ্ছুরা, অর্থাৎ খান সেনারা গেরিলাদের বিচ্ছু কিংবা মুক্তিবাহিনী বলে সম্বোধন করত। ওদের তৎপরতায় আশার আলো দেখতে পেরেছিল ঢাকাবাসী। ওদের জন্য অনেকে দোয়া করত, অনেকে নানাভাবে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিল স্বেচ্ছায় বিপদের ঝুঁকি নিয়েও। কিন্তু জাতীয় ইতিহাসে মীর জাফর থেকেছে সব যুগেই। তাদের বেইমানির ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে জাতির ইতিহাসের বিভিন্ন মোড়ে। তেমনই এক মীর জাফরের বিশ্বাসঘাতকতায় স্বপন, বদি, কাজীদের ভাগ্যে নেমে আসে এক চরম বিপর্যয়। পলাশির বিশ্বাসঘাতকতার তুলনায় এই বিশ্বাসঘাতকতার পরিণাম কোনো অংশে কম নয়। ২৯শে আগস্ট ১৯৭১ সাল। ওই দিন সকালে ধানমন্ডির ২৮ নং রুটের একটি বাসায় ওদের এক ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী ফরিদের সাথে দেখা করতে যায় বদি পূর্বকথা মতো। ফরিদ বর্তমান আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা জনাব জিল্লুর রহমানের শ্যালক তথা আইবি রহমানের ভাই। তারই বিশ্বাসঘাতকতায় দুপুর ১২টার দিকে ফরিদদের বাসা থেকে হঠাৎ রেড করে বদিকে ধরে নিয়ে যেতে সক্ষম হয় খান সেনারা। ফরিদদের বাসায় পৌঁছানোর অল্পক্ষণের মধ্যেই ধরা পড়ে বদি। এ থেকে অনুধাবন করা যায়, আগাম খবর পেয়েই খান সেনারা বদিকে ধরার জন্য উৎ পেতে বসেছিল। অতঃপর সামাদ ধরা পড়ে বিকাল ৪টার দিকে। আজাদের বাড়ি রেড করা হয় রাত ১২টার দিকে। ওই বাসায় সে রাতে ছিল জুয়েল, বাশার, কাজী, আজাদ, আজাদের খালাতো ভাই, দুলাভাই এবং আরও কয়েকজন আত্মীয়। সবাইকেই ধরে নিয়ে যায় পাক আর্মি। রেড চলাকালে আচমকা তদারককারী এক ক্যাপ্টেনের উপর ঝাঁপিয়ে পড়ে তার হাতের স্টেন গান ছিনিয়ে নিয়ে এলোপাথারি গুলি ছুড়তে ছুড়তে সবাইকে হতভম্ব করে দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যেতে পেরেছিলেন একমাত্র কাজী। আলমদের বাসাতেও রেড করা হয় রাত ১২টার পর। সেখানে ধরা পড়ে আলমের ফুফা আব্দুর রাজ্জাক এবং তার ছেলে মিজানুর রহমান। আলম বাসায় না থাকায় ধরা পড়ার হাত থেকে সে যাত্রায় বেঁচে যায়। আজাদদের বাসা আলমদের বাসার কাছাকাছি। রাত প্রায় ১:৩০টার সময় সম্পূর্ণ দিগম্বর অবস্থায় কাজী গিয়ে পৌঁছে আলমদের বাসায়। ভাগ্যক্রমে খান সেনারা ততক্ষণে ওই এলাকা ছেড়ে চলে গেছে।
কাজীকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল আলমদের বাসার সবাই। আলমের ছোট বোন তাড়াতাড়ি একটা লুঙ্গি কাজীর হাতে দিয়ে তাকে অনুরোধ করে তাড়াতাড়ি পালিয়ে যেতে। খান সেনারা এখানেও এসেছিল জানতে পেরে কাজী কাপড়টা পরে তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যায়। হাটখোলায় শাহাদত চৌধুরী মানে সাচুদের বাড়ি থেকে ধরা পড়েন সেজদুলাবাই বেলায়েত চৌধুরী রাত 2টার পর। চুল্লুর বড় ভাই জনাব এম সাদেক সিএসপি একজন পদস্থ সরকারি অফিসার। রাত 12:30 একটার দিকে তার সরকারি বাসভবন এলিফ্যান্ট রুটের 1 নং টেনামেন্ট হাউস থেকে চুল্লুকে ধরে নিয়ে যায় পাক আর্মি। মধ্যরাতে রেড করা হয় রুমিদের বাড়ি। বাসা থেকে ধরে নিয়ে যায় রুমি, রুমির বাবা জনাব শরীফ, ছোট ভাই জামি, মাসুম এবং হাফিজকে। আমাদের বাসায় ক্যাপ্টেন কাইয়ুমের নেতৃত্বে রেড করা হয় 1:30 2টার দিকে। চুল্লুদের বাসায় যে রেইডিং পার্টি গিয়েছিল তারাই চুল্লুকে চোখ বাঁধা অবস্থায় সাথে করে আমাদের বাসায় নিয়ে আসে। চোখ বাঁধা অবস্থায় চুল্লু প্রথমে বুঝতে পারেনি তাকে কোথায় আনা হয়েছে। আচমকা একজন খানসানা বলে উঠল, স্বপন ভাগ গেয়া। আব্বার গলাও শুনতে পায় চুল্লু। মেয়েদের কান্না থেকে বুঝতে পারে আমার বোনেরা মহুয়া, কেয়া, সঙ্গীতা কান্নাকাটি করছে। দৈবক্রমে স্বপন পালিয়ে যেতে সক্ষম হয়। বাসা থেকে ধরে নিয়ে যায় আব্বা জনাব শামসুল হক, মোস্তাফিজ মামা, বাড়ির কাজের ছেলে শামু এবং হাশেমকে। আলতাফ মাহবুবের বাসায় আর্মি যায় ভোর 4টা-5টার দিকে। সামাদকে সঙ্গে নিয়ে আর্মি গিয়েছিল ওই বাড়িতে। আলভি ওই রাতে সেই বাড়িতেই ছিল। নাম লুকিয়ে উর্দুতে নিজের নাম আব্দুল বারাক বলায় আলভি ধরা খাওয়া থেকে বেঁচে যায়। খান সেনারা ধরে নিয়ে যায় আলতাফ মাহমুদ, তার 4 শ্যালক রসুল এবং নাসিরকে। এভাবেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঢাকায় গেরিলাদের সবচেয়ে কার্যকারী এবং সফল দলটি বিশ্বাসঘাতকতার চক্রান্তের ফলে বিলুপ্ত হয়ে যায়। পালাবার পর কাজী ও স্বপনের দেখা হয় তাদের বেস ক্যাম্পে ধুলাইখালে। সেখান থেকে মেলা ঘরে। সেখানে তাদের দুজনকেই সিলেক্ট করা হয় অফিসার্স ট্রেনিং কোর্সের জন্য। কিন্তু দুজনেরই কোনো ইচ্ছা ছিল না অফিসার্স কোর্সে যোগ দেওয়ার জন্য। তারা অনেক অনুরোধ জানিয়েছিল মেজর খালেদ মোশাররফ এবং ক্যাপ্টেন হায়দারকে তাদের অস্ত্র-শস্ত্র দিয়ে আবার ঢাকায় পাঠানোর জন্য। তারা চাইছিল ফিরে গিয়ে বন্দি সাথীদের মুক্ত করতে। জীবন গেলেও ক্ষতি নেই, তবু একটা শেষ চেষ্টা করে দেখতে চায় তারা। নিজেদের যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাস ছিল তাদের। যদি মেজর খালেদ এবং ক্যাপ্টেন শিশুর পরিবারদেরকে পাক বাহিনীর সুরক্ষিত দুর্গ ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে আসতে পেরে থাকে তারা, তবে তাদের পক্ষে বদি, জুয়েল, রুমিদের ছাড়িয়ে আনাটা অসম্ভব হবে কেন? তাদের আবেগ, অনুভূতি, সহমর্মিতা মেজর খালেদের মনকে স্পর্শ করলেও ঠিক ওই সময়ই তাদের ফেরত পাঠানো কোনো ক্রমেই ফলপ্রসূ হবে না। এই ভেবেই তাদেরকে অফিসার্স কোর্সে পাঠাবার সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন মেজর খালেদ একজন অভিজ্ঞ কমান্ডার হিসাবে। আমার কাছে পৌঁছেও তারা একই প্রস্তাব দেয়, কিন্তু আমিও মেজর খালেদের সিদ্ধান্তকে সমর্থন করে তাদের অফিসার্স কোর্সে যোগদান করাটাকে যুক্তিসঙ্গত বলে মত প্রকাশ করি। অতঃপর অনিচ্ছা সত্ত্বেও মূর্তিতে চলে যায় কোর্সে জয়েন করার জন্য তারা। অধ্যায়: ভারতীয় নীলনকশা এবং মুজিবনগর সরকার। আওয়ামী লীগের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এর পূর্ণ সুযোগ গ্রহণ করে ভারতীয় সরকার এবং গোয়েন্দা সংস্থা ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করে প্রধানমন্ত্রী এবং সর্বাধিনায়ক দুজনকেই হেয় করে তোলা হয়। তাজউদ্দিনের হঠাৎ করে প্রবাসী সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়াটা আওয়ামী লীগের অনেকেই পছন্দ করেনি। তাদের মধ্যে ছিলেন যুব ও ছাত্র নেতাদের অনেকেই। অনেক সাংসদ এবং আওয়ামী লীগের নেতারাও এর প্রত্যক্ষ এবং পরোক্ষ বিরোধিতা করেছিলেন। শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী এবং আব্দুল কুদ্দুস মাখন প্রমুখ যুব ও ছাত্র নেতারা সবাই প্রকাশ্যে তাজউদ্দিনের এই পদক্ষেপের বিরোধিতা করেন। তাদেরকে পরোক্ষভাবে মদদ যোগাচ্ছিলেন জনাব আব্দুর রব সেরানিয়াবাদ, শেখ আব্দুল আজিজ, মনসুর আলী, জনাব নজরুল ইসলাম প্রমুখ। জনাব তাজউদ্দিনের প্রধানমন্ত্রীত্বের গ্রহণযোগ্যতা সম্পর্কে জেনারেল আরোরার মন্তব্য: আওয়ামী লীগের যুবনেতারা তাকে পছন্দ করত না। বাংলাদেশের যুদ্ধের স্মৃতিচারণ শিরোনামে নিখিল চক্রবর্তীকে দেওয়া জেনারেল আরোরার সাক্ষাৎকার। সাধারণভাবে যুবনেতাদের অনেকেই সেদিন ভেবেছিলেন শেখ মুজিব আর জীবিত নেই। মুজিবুর রহমানের অবর্তমানে তাজউদ্দিন তাদের প্রভাবকে তেমন একটা মেনে চলবেন না। শেখ মুজিব কাছে থাকলে এই সমস্ত যুব এবং ছাত্রনেতারা স্বাধীনতা সংগ্রামে তাদের কর্তৃত্ব অতি সহজেই স্থাপন করতে সক্ষম হতেন। কিন্তু তাজউদ্দিন তাদের সাথে অন্য সুরে কথা বলছেন। তাদের হাতে
ক্রিয়ানক হয়ে সংগ্রামের সব নেতৃত্ব তাদের হাতে ছেড়ে দিতে তিনি অস্বীকৃতি জানাচ্ছেন। তাদের সংগ্রামী ভূমিকাকেও ছোট করে দেখছেন জনাব তাজউদ্দিন। সরকার পরিচালনায় যুব ও ছাত্র নেতাদের মতামত তিনি সম্পূর্ণ উপেক্ষা করে চলছেন। তাজউদ্দিনের ধৃষ্টতার শেষ নেই। তিনি সরকার প্রধান থাকার কারণে তাদের সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মীয় স্বজনকেও যথার্থ সম্মান না করে তাদের উপেক্ষা করছেন। তাদের উপেক্ষা করা পরোক্ষভাবে শেখ মুজিবকেই উপেক্ষা করার সমতুল্য। অতএব যে কোনো মূল্যে তাজউদ্দিনকে প্রধানমন্ত্রিত্ব থেকে অপসারণ করতে হবে। মেতেই উঠলেন তারা এক ক্ষমতা লাভের চক্রান্তে। পরিকল্পনা অনুযায়ী শেখ মনি ও সিরাজুল আলম খানের নেতৃত্বে কয়েকজন যুব ও ছাত্রনেতা দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে তাকে জানান যে তারা শেখ মুজিবুর রহমানের অত্যন্ত বিশ্বাসভাজন লোক। পাক বাহিনীর হাতে শেখ মুজিবুর রহমানের গ্রেফতারের পিছনে জনাব তাজউদ্দিনের হাত রয়েছে। গ্রেফতারের আগে শেখ মুজিব তাদের সে কথা জানিয়ে তাদেরকে ভারত সরকারের সহায়তায় স্বাধীনতার সংগ্রাম পরিচালনা করার নির্দেশ দিয়ে যান। জনাব তাজউদ্দিনের উপর বাংলাদেশ থেকে আগত বেশিরভাগ আওয়ামী লীগ জাতীয় এবং প্রাদেশিক সংসদের সমর্থনও নেই। এই অবস্থায় প্রধানমন্ত্রিত্ব করার কোনো অধিকার নেই তাজউদ্দিন সাহেবের। তাদের বক্তব্যের সমর্থনে তারা মুজিবুর রহমানের ভগ্নিপতি জনাব আব্দুর রব সিরনিয়াবাতের একটি চিঠি শ্রীমতী ইন্দিরা গান্ধীকে প্রদান করেন এবং শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে তার সম্মুখে উপস্থিত করেন। তারা শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কথা বলে হুঁশিয়ার করে দেন যে তাজউদ্দিন যদি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন তবে ভারতের স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে, কারণ জনাব তাজউদ্দিন শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ কিছুই বাস্তবায়িত করবেন না। এই পরিপ্রেক্ষিতে দুপক্ষের স্বার্থে তাদের নেতৃত্বে বাংলাদেশ থেকে আগত মুজিব ভক্ত এবং তাদের অনুগত তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য তারা শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে আবেদন জানান। তারা বলেন, শুধুমাত্র এ ধরনের শক্তি গড়ে তোলার মাধ্যমেই স্বাধীনতা উত্তর বাংলাদেশ এবং বন্ধুরাষ্ট্র ভারতের মধ্যে অর্থবহ সম্পর্ক বজিয়ে রাখা সম্ভব। তা না হলে অচিরেই ভারত বিদ্বেষীদের চক্রান্তে শিকারে পরিণত হবে আওয়ামী লীগ সরকার। তাদের এই অনুরোধে সাগ্রহ গ্রহণ করেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। সুদূর প্রসারী নীল নকশার কথা চিন্তা করেই ডিভাইড অ্যান্ড রুলস নীতির প্রয়োগের জন্য বিএলএফ পরবর্তী নাম বদলিয়ে মুজিব বাহিনীর সৃষ্টি করে সেকেন্ড ফ্রন্ট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবে সৃষ্টি করা হয়েছিল বিএলএফ ওরফে মুজিব বাহিনী। এই তথ্যগুলো জনাব ওসমানীকে আমরা জানাই। তিনি সেগুলো জনাব তাজউদ্দিনকে জানান। প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন নাকি এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে দিল্লিতে ভারত সরকারের সঙ্গে আলোচনা করেন এবং এর প্রতিবিধানের দাবি জানান। কিন্তু জনাব হাকসার ডিপিধর রাও এর রমানাথ রাও এবং জেনারেল ওবান সিং এই ব্যাপারে তাজউদ্দিনকে এড়িয়ে গিয়ে নীরব থাকেন। ফিরে এসে কর্নেল ওসমানীকে সে কথাই বলেছিলেন জনাব তাজউদ্দিন। আমরা পরে কর্নেল ওসমানীর কাছ থেকে তার ব্যাখ্যা জানতে পারি। পরবর্তী পর্যায়ে মুজিব বাহিনীকে প্রবাসী বাংলাদেশ সরকারের ফোর্সেস হেডকোয়ার্টার্সের নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করেছিলেন কর্নেল ওসমানী, কিন্তু তার কোনো চেষ্টাই ফলপ্রসূ হয়নি। নিতান্ত অপারগ হয়েই কর্নেল ওসমানীকে বিএলএফ তথা মুজিব বাহিনী সৃষ্টি করার ভারতীয় সিদ্ধান্ত মেনে নিতে হয়। ভারতীয় গোয়েন্দা বাহিনীর সহায়তায় ক্যাপ্টেন জলিলের ফোর্ট উইলিয়ামের পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার্সের কর্মকর্তাদের সাথে গোপন যোগাযোগ থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে উঠল। ভারতীয় সরকার শুধুমাত্র প্রবাসী সরকার এবং মুক্তিবাহিনীর সদর দপ্তরের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক গতিধারাকে নিয়ন্ত্রণ করছিল তা নয়, তারা ক্ষমতাধর কমান্ডারদের সাথেও সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল। অত্যন্ত চতুরতার সাথে তারা তাজউদ্দিনের প্রবাসী সরকারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে তাকেও দুর্বল করে চাপের মুখে রেখেছিল, যাতে তিনি তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বাধ্য হন। অপরদিকে মুজিবনগর সরকার ও মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক জনাব ওসমানীর মধ্যেও দ্বন্দ্ব সৃষ্টি করে কর্নেল ওসমানীর ক্ষমতা সীমিত করে রাখা হয়েছিল। একইভাবে কর্নেল ওসমানীকে সাইড ট্র্যাক করে প্রবাসী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের এ ধরনের কার্যকলাপে কর্নেল ওসমানী অতি যুক্তিসঙ্গত কারণেই ভীষণভাবে অপমানিত বোধ করেছিলেন। তার বক্তব্য ছিল পরিষ্কার। কর্নেল ওসমানীর বক্তব্য হলো, ভারত বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের বক্তব্য অনুযায়ী মানবিক কারণে সাহায্য দিতে সম্মত হয়েছে, সেটার জন্য বাঙালি জাতি কৃতজ্ঞ। কিন্তু স্বাধীনতা সংগ্রামটা পূর্ব বাংলার 8 কোটি বাঙালির নিজস্ব সংগ্রাম। এই সংগ্রাম তাদেরই সংগঠিত করতে হবে।
যে কোনো ত্যাগের বিনিময়ে তাদেরকেই অর্জন করতে হবে জাতীয় স্বাধীনতা। সংগ্রামের নেতৃত্ব ও সব দায়িত্ব থাকতে হবে মুক্তি ফৌজ কমান্ডো ও প্রবাসী বাংলাদেশ সরকারের অধীনে। জনাব ওসমানী নীতির এই প্রশ্নে কখনোই আপোস করেননি। এই বিষয় নিয়ে তৎকালীন প্রবাসী সরকারের নেতৃত্বের সাথে অনেক বিতর্ক হয়েছে তার, কিন্তু তার এই নীতির প্রতি সমর্থন দেননি আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব ও গণপরিষদ সদস্যরা। তারা তখন নিজ নিজ ক্ষমতার বলয় তৈরি করতে ব্যস্ত। তাদের প্রায় সবার মাঝেই এক ধরনের উদ্ভট চিন্তা কাজ করেছিল। শুধু রাজনৈতিক নেতৃবৃন্দই নয়, অনেক আমলা এমনকি মুক্তিযোদ্ধাদের সুবিধাবাদী নেতৃত্বের মাঝেও সেই একই চিন্তার প্রতিফলন দেখা যাচ্ছিল। তাদের ধারণা ছিল মুক্তিযুদ্ধ যে কারণেই হোক শুরু হয়ে গেছে। প্রতিরোধ সংগ্রামকালে পূর্ব পাকিস্তানের প্রায় সব অঞ্চল থেকে কোটি কোটি টাকা ও সম্পদ লুণ্ঠন করে নিয়ে হিজরত করে চলে আসা হয়েছে নিরাপদ আশ্রয়ে ভারতে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে লজ্জা লাগলেও বলতে হচ্ছে, পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা অনেক বুদ্ধিজীবী ও হোমরা চামড়া পদস্থ ব্যক্তিরাও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ মুক্তি সংগ্রামকে দেখতেন অত্যন্ত নেতিবাচক দৃষ্টিতে। তারা মনে করতেন বাঙালি মুক্তিযোদ্ধারা কখনোই পাকিস্তান হানাদার বাহিনীকে পরাস্ত করে দেশ স্বাধীন করতে সক্ষম হবে না। পাকিস্তান বাহিনীকে পরাজিত করতে সরাসরি ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপ অবশ্যই অতি প্রয়োজনীয়। রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা অথবা যোগ্যতা তাদের অনেকেরই ছিল না। যুদ্ধের ঝুঁকি এবং কষ্ট ও ত্যাগ স্বীকার করতেও তারা ছিলেন নারাজ। এতে করে তাড়াতাড়ি হজ শেষ করে প্রবাসী জীবনের কষ্ট থেকে রেহাই পেয়ে দেশে ফিরে লুটপাটের কালো টাকার আয়েশে জীবন খুব তাড়াতাড়ি আবার শুরু করতে পারা যাবে একমাত্র ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমেই। ভারতে হজ করার স্ট্যাম্প যখন একবার নিতে সক্ষম হয়েছেন, তারা তখন দেশে ফেরার পর তাদের রাজ কায়েম করার পথে বাধা কোথায়? তাই যত তাড়াতাড়ি সম্ভব দেশটাকে স্বাধীন করে দেবার জন্য তাদের একাংশ গোড়া থেকেই ভারত সরকারের বিভিন্ন মহলে জোর লবিং শুরু করে দিয়েছিলেন। সমস্ত প্রবাসী সরকারের মধ্যে শুধুমাত্র দুজন শুরু থেকে শেষ পর্যন্ত এই ধরনের উদ্যোগের বিরোধিতা দৃঢ়তার সাথে করে গিয়েছিলেন। তাদের একজন হলেন কর্নেল ওসমানী এবং দ্বিতীয় ব্যক্তি হলেন জনাব খন্দকার মুশতাক আহমেদ। এই দুইজন ছাড়া সিনিয়র রাজনৈতিক নেতৃত্বের প্রায় সবাই এবং আমলাদের উচ্চপদস্থ প্রভাবশালী ব্যক্তিদের অনেকেই ভারতের প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভের পক্ষপাতিত্ব করেছিলেন। পরবর্তীকালে সিজরিয়ান অপারেশনের মাধ্যমে বাংলাদেশের অকাল জন্মের জন্য মূলত এরাও দায়ী ছিলেন অনেকাংশে। কিন্তু বেশিরভাগ মুক্তিযোদ্ধা আমলাতন্ত্রের তরুণ সদস্যরা এভাবে অপরের কৃপায় বাংলাদেশকে স্বাধীন করার উদ্যোগের ঘোর বিরোধী ছিলেন। এ নিয়ে প্রবীণদের সাথে তরুণদের দ্বন্দ্ব ক্রমশই বেড়ে উঠছিল প্রতিদিন। প্রিয় বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অধ্যায়: ভারত সরকারের স্বীকৃতি এবং সামরিক হস্তক্ষেপ। সুদূর প্রসারী পরিকল্পনা ও প্রস্তুতির পরই ভারত বাংলাদেশ অস্থায়ী সরকারকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সামরিক হস্তক্ষেপের বিষয়টিও ছিল সুচিন্তিত। এই ঘটনার পর আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। ভারত সরকার চিন্তিত হয়ে পড়ল এবং বাংলাদেশ সমস্যার একটা আশু সমাধানের জন্য মরিয়া হয়ে উঠল। মুক্তি সংগ্রাম দীর্ঘস্থায়ী হলে অবস্থা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, সেটাই ছিল তাদের মূল আশঙ্কা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে জনাব তাজউদ্দিন প্রবাসী সরকারের তরফ থেকে ভারত সরকারকে বোঝালেন, দুপক্ষের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ প্রবাসী সরকারকে স্বীকৃতি দিয়ে অনতিবিলম্বে ভারতীয় সামরিক অভিযান চালিয়ে বাংলাদেশকে স্বাধীন করে ফেলতে হবে। ভারত সরকার তাজউদ্দিন সরকারের আবেদনে সন্তুষ্টি প্রকাশ করলেও হঠাৎ করে তখনই এককভাবে বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি হল না। শ্রীমতী ইন্দিরা গান্ধী ঠিক করলেন বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে পরাশক্তিধর দেশগুলোর মনোভাব জানার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তিনি আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে এক ঝটিকা সফরে বেরিয়ে পড়লেন। ভারত সরকার তাজউদ্দিন সরকারের আবেদনে সন্তুষ্টি প্রকাশ করলেও হঠাৎ করে তখনই এককভাবে বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি হল না। শ্রীমতী ইন্দিরা গান্ধী ঠিক করলেন বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে পরাশক্তিধর দেশগুলোর মনোভাব জানার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তিনি আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে এক ঝটিকা সফরে বেরিয়ে পড়লেন। সবখানেই তিনি নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ সমস্যা এবং ভারতের অবস্থান সম্পর্কে আলোচনা করলেন।
বর্বরচিত সন্ত্রাসবাদের ফলে আগত শরণার্থীদের মানবিক কারণে ভারতের মাটিতে আশ্রয় দেওয়ার জন্য নেতারা ভারত সরকারের প্রশংসা করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলোর নেতারা বাংলাদেশ সমস্যাকে পাকিস্তানের একটি অভ্যন্তরীণ সমস্যা হিসাবেই আখ্যায়িত করেন এবং পরিষ্কারভাবে ইন্দিরা গান্ধীকে জানিয়ে দেন এই সমস্যার পরিপ্রেক্ষিতে সরাসরিভাবে ভারতীয় যে কোনো সামরিক পদক্ষেপ তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠবে। শরণার্থীদের কষ্ট লাঘবের জন্য এবং ভারতের উপর যে অর্থনৈতিক চাপের সৃষ্টি হয়েছে সেটা কমানোর জন্য পর্যাপ্ত পরিমাণে আর্থিক এবং সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন সব নেতারাই। রিলিফের সামগ্রী নিয়েও পরে ঘটেছে অনেক কেলেঙ্কারি। বিপুল পরিমাণে রিলিফ সামগ্রী কতটুকু পেয়েছিল শরণার্থীরা, তার জবাব একমাত্র দিতে পারে তৎকালীন প্রবাসী সরকারের কর্ণধাররাই। আমার জানা মতে প্রাপ্ত রিলিফ সামগ্রীর এক ক্ষুদ্র অংশ ভারত এবং প্রবাসী সরকারের উদ্যোগে বিতরণ করা হয়েছিল শরণার্থীদের মাঝে। রিলিফ সামগ্রীর সিংহভাগই বেমালুম হজম করে নিয়েছিল ভারত সরকার। বিদেশ সফর থেকে শ্রীমতী ইন্দিরা গান্ধী বুঝতে পারেন পাকিস্তানের বিরুদ্ধে কোনরূপ সামরিক অভিযান চালালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলো তাকে সমর্থন করবে না। পক্ষান্তরে এশিয়া পরাশক্তি গণচীন হয়তোবা প্রত্যক্ষভাবে জড়িয়ে যেতে পারে পাকিস্তানের পক্ষে এই ধরনের সংঘাতে। সেক্ষেত্রে ভারতের একক আগ্রাসন ব্যর্থ হয়ে যেতে পারে। এই পরিস্থিতির মোকাবেলা করার জন্যই সোভিয়েত ইউনিয়নের পূর্ব প্রস্তাবিত নিরাপত্তা এবং বন্ধুত্ব চুক্তি সই করার সিদ্ধান্ত গ্রহণ করেন শ্রীমতী ইন্দিরা গান্ধী ও তার সরকার। ওই চুক্তি স্বাক্ষরের ফলে ভারতীয় জনগণ কতটুকু উপকৃত হয়েছে জানি না, তবে পাকিস্তানকে দুর্বল ও দ্বিখণ্ডিত করতে এবং সামরিক আগ্রাসন চালিয়ে বাংলাদেশ কায়েম করে সেখানে একটা পুতুল সরকার স্থাপন করার ভারতীয় স্বপ্নের বাস্তবায়ন ওই চুক্তি বিশেষভাবে সাহায্য করেছিল নিঃসন্দেহে। সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি স্বাক্ষরের পরপরই বাংলাদেশ প্রবাসী সরকারকে স্বীকৃতি দেয় ভারত সরকার। প্রতিদানে ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী 25 বছর মেয়াদের এক চুক্তি সই করে প্রবাসী বাংলাদেশ সরকার। রহস্যজনক কোনো কারণবশত আজ পর্যন্ত সেই চুক্তির বিষয়বস্তু গোপন রাখা হয়েছে দেশের জনগণের কাছ থেকে। মুজিবনগর সরকার এবং আওয়ামী লীগের বেশিরভাগ সাংসদ ওই চুক্তিকে সমর্থন করে। বিরোধিতা করেছিল মাত্র দুজন, কর্নেল ওসমানী এবং খন্দকার মোশতাক আহমেদ। মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই এই ধরনের চুক্তির ঘোর বিরোধিতা করেছিলেন। কিন্তু সব বিরোধিতা উপেক্ষা করে তাজউদ্দিন সরকার এক অসম চুক্তির নাগপাশে আবদ্ধ করলেন বাংলাদেশের ভবিষ্যৎকে। ভারতের সাথে দীর্ঘ 25 বছরের এই অসম চুক্তি ভারতীয় ইতিহাসে এক কালো অধ্যায়। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বাংলাদেশে ভারতীয় সামরিক হস্তক্ষেপ তথা পাক ভারত যুদ্ধ প্রায় অবধারিত হয়ে ওঠে। মুক্তিবাহিনীর দেশপ্রেমিক অংশ বরাবরই মুক্তি সংগ্রামে ভারতীয় সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপের বিরোধিতা করে আসছিলেন। তাদের প্রত্যাশা ছিল দীর্ঘস্থায়ী সংগ্রামের ত্যাগের মাধ্যমে স্বাধীন হবে বাংলাদেশ। এতে দুটো বিশেষ উপকার হতো। দীর্ঘস্থায়ী সংগ্রামের মাধ্যমে গড়ে উঠত নিবেদিত প্রাণ ত্যাগী পরীক্ষিত নেতৃত্ব এবং একইভাবে সুযোগ পাওয়া যেত নিখাত সোনার মতো বলিষ্ঠ জাতীয় চরিত্র গড়ে তোলা। কিন্তু নীল নকশার প্রণয়নকারীরা বাঙালি জাতিকে সেই সুযোগ থেকে বঞ্চিত করে অতি চতুরতার সাথে খাল কেটে কুমির আনার সব ব্যবস্থাই পাকাপোক্ত করে ফেলল মুজিবনগর সরকার। দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা পরিষ্কার বুঝতে পারলেন তাদের ভবিষ্যৎ সংগ্রাম হবে দুমুখী। একদিকে তাদের যুদ্ধ করতে হবে হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে, অন্যদিকে তাদের প্রস্তুত থাকতে হবে মিত্রবাহিনীর আধিপত্যবাদী চক্রান্তের জাল ছিন্ন করে জাতীয় স্বাধীনতা হেফাজত রাখার জন্য। চুক্তি ও স্বীকৃতির পরিপ্রেক্ষিতে কলকাতা ভিত্তিক আওয়ামী সরকার ও তাদের দোসররা সবাই দিন গুনতে লাগলো কবে ভারতীয় বাহিনী আগ্রাসন চালিয়ে বাংলাদেশ স্বাধীন করে দেবে আর তারা ফিরে গিয়ে রাজত্ব করবে, উপভোগ করবে অসৎ উপায়ে লুটপাট করে অর্জিত ধনসম্পদ। ভারতীয় সরকারের স্বীকৃতি পাওয়ার জন্য শুধু দাসখতই লিখে দেওয়া হয়েছিল তাই নয়, স্বাধীন বাংলাদেশের শাসনতন্ত্রও প্রণীত হবে ভারতীয় শাসনতন্ত্রের মূল চার নীতি: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এর উপর ভিত্তি করে। সেই অঙ্গীকারও করেছিল মুজিবনগর সরকার। আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও কর্নেল ওসমানী এবং মুক্তিযোদ্ধারা প্রবাসী সরকারকে রাজি করাতে পারেননি যে আমাদের নিজেদের ত্যাগের মাধ্যমেই দেশকে স্বাধীন করতে হবে।
আমাদের সংগ্রাম নিজেদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে বিজয় অবধি। এর ফলে অস্বাভাবিকভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি অপরিপক্ক বাংলাদেশের অভ্যুদয় ঘটাবার ক্ষেত্র সৃষ্টি করল প্রবাসী সরকার। মৈত্রী চুক্তি সই হবার পর এবং প্রবাসী সরকারকে স্বীকৃতি দেওয়ার পর আওয়ামী লীগ প্রবাসী সরকার ও নেতারা দিন গুনতে লাগলেন ভারতীয় আগ্রাসী আক্রমণের। অধ্যায় তথাকথিত মিত্রবাহিনীর কালো ছায়ার আচ্ছাদনে ঢাকা পড়ে যায় মুক্তি ফৌজ এবং জনগণের বীরগাথা, আত্মত্যাগ এবং সাহসিকতা। যৌথ কমান্ড স্থাপিত হলো, কিন্তু মুক্তি ফৌজের সর্বাধিনায়ক কর্নেল ওসমানীকে সব ব্যাপারে পাশ কাটিয়ে চলে যাওয়ার নীতি গ্রহণ করা হয়। নভেম্বর মাসে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায় ব্যাপকভাবে। বর্ডারে সম্মুখ সংঘর্ষের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। ভারত সরকার ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীকে পাক বাহিনীর মোকাবেলা করার জন্য প্রয়োজনে বাংলাদেশের সীমানার ভিতরে প্রবেশ করার অনুমতি প্রদান করেছেন। গঠন করা হয়েছে মুক্তি ফৌজ এবং ভারতীয় সেনাবাহিনীর যৌথ কমান্ডো। যৌথ কমান্ডো গঠিত হওয়ার পর ভারতীয় কমান্ডোদের প্রচণ্ড প্রভাবে কর্নেল ওসমানী এবং তার হেডকোয়ার্টার্স প্রকৃত অর্থে অকেজো হয়ে পড়েছে। বাংলাদেশ আক্রমণের পরিকল্পনা এককভাবে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডো প্রণয়ন করার দায়িত্ব গ্রহণ করে কর্নেল ওসমানীকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যুদ্ধের আভাস পেয়ে জনাব ভুট্টোকে তার বিশেষ দূত হিসেবে চীনে পাঠালেন ভারতীয় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে সমর্থন আদায় করার জন্য। কিন্তু পেকিংয়ে গণচীনের নেতৃবৃন্দ জনাব ভুট্টোকে পরিষ্কারভাবে জানিয়ে দেন, পূর্ব পাকিস্তানে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির সুযোগ গ্রহণ করে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতীয় সামরিক হস্তক্ষেপে গণচীন পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার হীন চক্রান্ত হিসেবেই দেখবে এবং সেই পরিপ্রেক্ষিতে ভারতের সাথে যে কোনো সামরিক সংঘাতে নীতিগতভাবে তারা পাকিস্তানের পক্ষেই থাকবে। একই সাথে জনাব ভুট্টোর মাধ্যমে তারা পাকিস্তানের সামরিক জান্তাকে পরামর্শ দিয়েছিলেন যথাশীঘ্র সম্পূর্ণ পাকিস্তানের জনগণের ইচ্ছা অনুযায়ী বর্তমান সমস্যার একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য। তাদের বিবেচিত মতামত ছিল, বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র একটি যুক্তিসঙ্গত এবং গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানের মাধ্যমেই পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখা সম্ভব। বল প্রয়োগ করে এই সমস্যার সমাধান কখনো সম্ভব হবে না। চীনা নেতৃবৃন্দের উক্তি থেকে দুটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে। প্রথমত, গণচীন একদিকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সমস্যার নিরসনের জন্য পাকিস্তানের শাসক গোষ্ঠীকে বাঙালিদের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান পেশ করার যুক্তিসঙ্গত পরামর্শ দেন। দ্বিতীয়ত, পূর্ব পাকিস্তানের সমস্যার কোনো সমাধান করতে ব্যর্থ হলে সেই সুযোগে উপমহাদেশে ভারতীয় সম্প্রসারণবাদের নগ্ন থাবা বিস্তার করার চক্রান্তের ব্যাপারেও তারা বন্ধুরাষ্ট্র পাকিস্তানকে হুঁশিয়ার করে দেন। কিন্তু দেশে ফিরে জনাব ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও তার সামরিক জান্তার কাছে চীনা নেতৃবৃন্দের বন্ধুসুলভ এবং যুক্তিসম্পন্ন অভিমতের অপব্যাখ্যা দেন। তিনি বলেন, ভারতের সাথে সামরিক সংঘর্ষে চীন পাকিস্তানকে সার্বিকভাবে সাহায্য করবে। প্রয়োজনে গণচীন প্রত্যক্ষভাবে পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাবোধ করবে না। এই ধরনের আভাসই নাকি তিনি পেয়েছিলেন চীনা নেতৃবৃন্দের কাছ থেকে এক একান্ত বৈঠকে। পক্ষান্তরে ভারতীয় সরকার বুঝতে পেরেছিলেন গণচীন বাংলাদেশের ব্যাপারে একটি রাজনৈতিক সমাধানের পক্ষে। তাছাড়া সদ্য সমাপ্ত রুশ ভারত মৈত্রী চুক্তির পরিপ্রেক্ষিতে পাক ভারত যুদ্ধে গণচীনের প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম বলেও ধারণা পোষণ করেছিল ভারতীয় সরকার। এই ধরনের চিন্তাভাবনার পেছনে যথেষ্ট যুক্তিও ছিল। এই অবস্থায় ঝটিকা অভিযান চালিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে সেখানে তাদের পছন্দের সরকার কায়েম করতে পারা যাবে সহজেই। এই ধরনের বিশ্লেষণের পরেই যুদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করে ভারত সরকার। যুদ্ধের জন্য অতি প্রয়োজনীয় আনুষঙ্গিক সব প্রস্তুতি সম্পন্ন করেই সামরিক আগ্রাসনের সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। এবারের যুদ্ধের প্রেক্ষাপট অতীতের পাক ভারত যুদ্ধের প্রেক্ষাপট থেকে সম্পূর্ণ ভিন্ন। বর্তমান অবস্থায় বিশ্ব জনমত সামরিক জান্তার ভয়ঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। মানবাধিকার এবং শরণার্থীদের প্রশ্নে সারা বিশ্বে সহানুভূতিও ভারতের পক্ষে। মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা গণচীন যদি ভূকৌশলগত কারণে কোনো পদক্ষেপ নেবার চেষ্টা করে, তবে তাদের পরম শত্রু সোভিয়েত ইউনিয়ন প্রতিক্রিয়ায় মৈত্রী চুক্তির আচ্ছাদনে নিশ্চুপ বসে না থেকে ভারতের পক্ষ নেবে নিশ্চিতভাবে। ফলে বেঁধে যাবে
তৃতীয় বিশ্বযুদ্ধ। বর্তমানে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে একটা বিশ্বযুদ্ধ শুরু করার দায়-দায়িত্ব নিজেদের কাঁধে নিতে চাইবে কিনা যুক্তরাষ্ট্র অথবা গণচীন সে বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। সবচেয়ে বড় কথা, পূর্ব পাকিস্তানের ৮ কোটি জনগণ আজ পাকিস্তানের স্বৈরশাসনের বিরুদ্ধে। মুক্তিবাহিনীর দেশব্যাপী প্রচণ্ড তৎপরতায় পূর্ব পাকিস্তানে অবস্থিত পাক বাহিনীর অবস্থান সম্পূর্ণরূপে বিপর্যস্ত এবং যে কোনো যুদ্ধের জন্য অত্যাবশ্যকীয় ফ্যাক্টর সৈনিকদের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। খান সেনারা সার্বিকভাবে শুধু দুর্বল হয়ে পড়েছিল তাই নয়, তাদের কৌশলগত অবস্থান, যোগাযোগের লাইন, প্রতিরক্ষামূলক অবস্থান, সরবরাহ পয়েন্ট, পুনরায় প্রয়োগ করার ক্ষমতা, যুদ্ধের কৌশল, লজিস্টিক সাপোর্ট লাইন, এই সমস্ত গুরুত্বপূর্ণ গোপনীয় বিষয়ে সব খবরাখবরই এখন রয়েছে ভারতীয় বাহিনীর হাতের মুঠোয়। এইসব খবরাখবর সংগ্রহ করা হয়েছে মুক্তিবাহিনীর ইন্টেলিজেন্স ইউনিট এবং সেক্টরগুলোর নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে। বাংলাদেশের আপামর জনসাধারণের বিরোধিতার মুখে পূর্ব পাকিস্তানে পশ্চিমাদের জবরদখল আজ অযৌক্তিক হয়ে পড়েছে। শত্রুপক্ষের বর্তমান অবস্থা সম্পূর্ণ অসহায়। প্রয়োজন শুধু সুযোগ মতো আক্রমণের ধাক্কা, তাহলেই কেল্লা ফতে হবে। সুযোগ এসে গেল। ৩ ডিসেম্বর বিকেল ৫টা ৪৫ আকস্মিকভাবে পাকিস্তানের এয়ারফোর্স প্রি-এম্পটিভ স্ট্রাইক করে বসল ভারতের বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজিক টার্গেটগুলোর উপর। একই সাথে আঘাত হানা হলো শ্রীনগর, অভিন্তিপুর, পাঠানকোট, উত্তরলাই, যোধপুর, আম্বালা এবং আগ্রা বিমানবন্দর ঘাটির উপর। ঠিক সেই সময়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী কলকাতায় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। বিমান হামলার খবর তাকে দেয়া মাত্র তিনি মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ওই জনসভাতেই পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক পাল্টা আক্রমণের ঘোষণা দিলেন। কলকাতা থেকে সেদিন সন্ধ্যায় দিল্লি ফেরার আগেই ইস্টার্ন কমান্ডের জিওসি জেনারেল আরোরাকে দিল্লির সেনাসদর থেকে হুকুম দেওয়া হলো পূর্ব পাকিস্তানে সর্বাত্মক হামলা চালাবার জন্য। জেনারেল আরোরার অধীনে দেওয়া হলো 3টি স্বয়ংসম্পন্ন আর্মি কোর। এছাড়াও দেওয়া হলো কমিউনিকেশন জোন হেডকোয়ার্টার্স, আরও একটি ভ্রাম্যমাণ আর্মি ইউনিট। এছাড়াও দ্বিতীয় কোরের অধীনে দেওয়া হয়েছিল অতিরিক্ত একটি মিডিয়াম আর্মড রেজিমেন্ট এবং একটি লাইট আর্মড রেজিমেন্ট। এই কোরের কমান্ডার ছিলেন জেনারেল লেফটেন্যান্ট রায়না, হেডকোয়ার্টার্স কৃষ্ণনগর। এই কোরের অধীনে দেওয়া হয়েছিল অতিরিক্ত আরও একটি মিডিয়াম আর্টিলারি রেজিমেন্ট ও একটি ইঞ্জিনিয়ার্স এর ব্রিজিং ইউনিট। 33 কোরের কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল থাপা, হেডকোয়ার্টার্স শিলিগুড়ি। এই কোরের অধীনে দেওয়া হয়েছিল অতিরিক্ত একটি লাইট আর্মড রেজিমেন্ট, একটি মিডিয়াম আর্টিলারি রেজিমেন্ট এবং একটি ইঞ্জিনিয়ার্স এর ব্রিজিং ইউনিট। 101 কমিউনিকেশন জোনের কমান্ডার ছিলেন প্রথম দিকে লেফটেন্যান্ট জেনারেল গিল। পরে লেফটেন্যান্ট জেনারেল নাগরাকে তার স্থলাভিষিক্ত করা হয় হেডকোয়ার্টার্স গৌহাটি। এই ফরমেশনের 4র্থ কোরের হেডকোয়ার্টার্স ছিল আগারতলায়। কোর কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সাগাত সিং। এই কোরের অধীনে অতিরিক্তভাবে দেওয়া হয় একটি মিডিয়াম আর্টিলারি রেজিমেন্ট এবং 2টো লাইট আর্মড রেজিমেন্ট। সব মিলিয়ে পূর্ব রণাঙ্গনে ভারতীয় সৈন্য সংখ্যা ছিল প্রায় 5 লক্ষেরও বেশি। তার সাথে ছিল পর্যাপ্ত পরিমাণে রণসম্ভার। সেই সময় পূর্ব পাকিস্তানে অবস্থিত প্রায় 1 লক্ষ খান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই ধরনের বিশাল বাহিনী মোতায়েন করার প্রয়োজন ছিল না। এই বিশাল সৈন্য সমাবেশ ঘটানো হয়েছিল গণচীনের তরফ থেকে যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় তার মোকাবেলা করার লক্ষ্যে। অথবা প্রয়োজনীয় যুদ্ধের সামানপত্র এবং প্রায় 2 লক্ষ মুক্তিযোদ্ধাদের সাথে বিশাল ভারতীয় বাহিনী একই সময়ে সব সেক্টর থেকে আক্রমণ চালালো। সব সেক্টরে ভারতীয় বাহিনীর অগ্রসর হওয়ার জন্য রাস্তা করে ব্রিজ হেড তৈরি করে দিচ্ছিল মুক্তিবাহিনীর বীর মুক্তিযোদ্ধারাই। ওই সমস্ত ব্রিজ হেড তৈরি করা সম্ভব হয়েছিল বলেই অতি সহজেই শত্রুপক্ষ ডিফেন্স ভেদ করে ঢাকা অভিমুখে তড়িৎ গতিতে এগিয়ে যেতে পেরেছিল ভারতীয় মিত্রবাহিনী। যুদ্ধের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে কর্নেল ওসমানীকে সম্পূর্ণরূপে পাশ কাটিয়ে চলেছিল ভারতীয় কমান্ডাররা। ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজি ছিল যত তাড়াতাড়ি সম্ভব শত্রুপক্ষের ডিফেন্স লাইন ভেদ করে তাদের প্রত্যাহারের পথ কাট অফ করে তাদেরকে ছোট ছোট অংশে বিভক্ত করে পরাজিত করে ঢাকা অবরোধ করা এবং পাক বাহিনীকে সারেন্ডার করতে বাধ্য করা। বাংলাদেশে অবস্থিত পাক বাহিনী তাদের চেয়ে সংখ্যায় 6-7 গুণ বড় ভারতীয় বাহিনী এবং মুক্তি ফৌজের প্রচণ্ড আক্রমণের মুখে মাত্র 12 দিনের যুদ্ধে অতি করুণ অবস্থায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বাংলাদেশের জনগণের অসহযোগিতা এবং মুক্তিবাহিনীর দুঃসাহসিক গেরিলা তৎপরতা
পাক বাহিনীর যুদ্ধ স্পৃহা এবং মনোবল একদম নষ্ট করে দিয়েছিল। অন্য সব কারণের মধ্যে এটাই ছিল প্রধান কারণ, যার জন্য পাক বাহিনীকে অতি অল্প সময়ের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে নিয়ে আত্মসমর্পণ করতে হয়েছিল। এভাবেই 16ই ডিসেম্বর 1971 সালে পাক বাহিনীর আত্মসমর্পণের ফলে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। 16ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তি ফৌজের কমান্ডার ইন চিফ এবং যৌথ কমান্ডারের প্রধান কর্নেল ওসমানীর আমন্ত্রণে মিত্রবাহিনীর কমান্ডার জেনারেল আরুরা স্বাধীন বাংলাদেশে আসবেন এবং যৌথ কমান্ডারের তরফ থেকে আত্মসমর্পণপত্রে যৌথ কমান্ডারের শীর্ষ ব্যক্তি কর্নেল ওসমানী স্বাক্ষর করবেন। সেটাই ছিল সমগ্র বাঙালি জাতির প্রত্যাশা। কিন্তু ঘটনা ঘটে ঠিক তার বিপরীত। আত্মসমর্পণপত্রে যৌথ কমান্ডারের তরফ থেকে সাক্ষ্য দান করার সৌভাগ্য লাভ করেন জেনারেল আরুরা। শুধু তাই নয়, অদৃশ্য আঙ্গুলির হেলনে মুক্তি ফৌজের সর্বাধিনায়ক কর্নেল ওসমানীকে 16ই ডিসেম্বরের ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য থেকেও বঞ্চিত করা হলো। কেন তাকে তার ন্যায্য অধিকার বঞ্চিত করে সেদিন জেনারেল আরুরাকে সমগ্র জাতি এবং বিশ্ব পরিসরে বিজয়ী শক্তির একচ্ছত্র অধিকর্তা হিসেবে জাহির করা হলো? সে রহস্যের উদ্ঘাটন আজ অবধি হয়নি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিশদ বিশ্লেষণের দাবিদার। এ থেকে জানা যাবে ভারতীয় নীলনকশা এবং প্রবাসী সরকারের নতজানু নীতির অনেক কিছুই। কর্নেল ওসমানী চেয়েছিলেন স্বাধীন বাংলাদেশে মুক্তি ফৌজের সর্বাধিনায়ক হিসাবে তিনিই অভিনন্দন জানাবেন মিত্রবাহিনীর জুনিয়র পার্টনার জেনারেল আরুরাকে। এতে করে বিশ্ব পরিসরে এটাই প্রমাণিত হবে মূলত মুক্তিযোদ্ধাদের প্রচেষ্টাতেই স্বাধীন হয়েছে বাংলাদেশ। ভারতীয় বাহিনী সহায়ক শক্তি হিসাবে সাহায্য করেছে মাত্র। কিন্তু ভারতীয় সরকার তার সেই প্রস্তাবে সম্মত হয়নি। উল্টো ভারত সরকার দাবি জানায় আত্মসমর্পণপত্রে স্বাক্ষর করবে ভারতীয় বাহিনীর অধিনায়ক। উদ্দেশ্য পরিষ্কার, বিশ্ববাসী জানুক পাক ভারত যুদ্ধে ভারতের বিজয়ের ফলেই সৃষ্টি হয়েছে স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা ভারতের দান। দুর্বল চিত্তের নতজানু প্রবাসী সরকার ভারতের সেই অযৌক্তিক দাবি মেনে নেয়। কিন্তু প্রচণ্ড আত্মসম্মানবোধের অধিকারী আপোষহীন বঙ্গবীর কর্নেল ওসমানী নীতির প্রশ্নে অটল থেকে এই অন্যায়ের প্রতিবাদে নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। 16ই ডিসেম্বর ঢাকা শহরে দেশবাসী দেখেছে ভারতীয় সেনাবাহিনীকে বিজয়ী বেশে। তাদের ঘিরে ছিল বিএলএফ, মুজিব বাহিনী এবং রাতারাতি গর্জে ওঠা 16 বিভাগের সদস্যরা। কারণ সত্যিকারের মুক্তিবাহিনীর সদস্যদের ঢাকা কিংবা দেশের বড় বড় শহরগুলোতে ঢুকতে দেওয়া হয়নি নিষেধাজ্ঞা জারি করে। ভারতীয় বাহিনীর প্রাধান্য জাহির করার জন্যই এ আদেশ জারি করা হয়েছিল। প্রকৃত মুক্তি ফৌজের যোদ্ধারা ঢাকা এবং অন্যান্য শহরগুলোতে আসার অনুমতি পান 16ই ডিসেম্বরের অনেক পরে। এ ধরনের চক্রান্তের ফলে বিশাল ভারতীয় সেনাবাহিনীর আগমনে বাধাগ্রস্ত হয়ে শুকিয়ে গেল মুক্তিযোদ্ধাদের নিজস্ব ধারা। কালো ছায়ার আধারে ঢাকা পড়ে গেল মুক্তিযোদ্ধাদের বীরত্ব, আত্মত্যাগ। হারিয়ে গেল অনেক রক্তের বিনিময়ে অর্জিত তাদের জয়গাথা। আচমকা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল মুক্তিযোদ্ধাদের চেতনা। জাতীয় মুক্তির স্বপ্ন হয়ে উঠল সুদূর পরাহত। ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপে জাতি স্বাধীনতার সঠিক মূল্য অনুধাবন করার সুযোগ থেকেও বঞ্চিত হলো। এজন্যই আজ অবধি ক্ষমতা বলয়ে যারা অবস্থান করেছেন সে সমস্ত বুদ্ধিজীবী, সামরিক বেসামরিক আমলা এবং রাজনীতিবিদদের মধ্যে অতি কম দামে স্বাধীনতা এবং জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়ার ন্যাক্কারজনক প্রতিযোগিতা দেখা যাচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধকে যদি তার নিজস্ব ধারায় বয়ে যেতে দেওয়া হতো তবে দখলদার বাহিনী পাশবিক নৃশংসতার শিকার হতে হতো আরও অনেককেই। রক্তাহুতি দিতে হতো প্রত্যেকটি পরিবারকে। এভাবে অর্জিত স্বাধীনতা আমাদের প্রত্যেকের কাছেই হয়ে উঠত এক অমূল্য ধন। এক সাগর রক্তের বিনিময়ে কষ্টার্জিত সেই পবিত্র স্বাধীনতাকে যে কোনো ষড়যন্ত্র অঙ্কুরেই নস্যাৎ করে দিত পরীক্ষিত মুক্তিযোদ্ধা এবং ত্যাগী সচেতন জনতা। দুর্ভাগ্য, তৎকালীন দুর্বল রাজনৈতিক নেতৃত্বের চরম বিশ্বাসঘাতকতায় খাদহীন বলিষ্ঠ জাতীয় চরিত্র গঠন করার ন্যূনতম সময় ও সুযোগ থেকে বঞ্চিত হলাম আমরা। 1970 সালে পাকিস্তানের সংবিধানের অধীনে জেনারেল ইয়াহিয়া সরকারের এলএফও অর্থাৎ লিগ্যাল ফ্রেমওয়ার্ক এর আওতায় পাকিস্তানের অখণ্ডতা বজিয়ে রাখার ওয়াদা করে নির্বাচন করেন শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার প্রধান হবার জন্যই জনগণ তাকে সে নির্বাচনে ভোট দিয়েছিল। কিন্তু রাজনৈতিক আলোচনা ব্যর্থ হয়ে যাবার পর জনাব জুলফিকার আলী ভুট্টোর যোগসাজশে
25-26 মার্চ রাতে পাকিস্তানের সামরিক জান্তা বাঙালি জাতির উপর ভয়ঙ্কর সন্ত্রাসবাদ চালিয়ে অস্ত্রের জোরে রাজনৈতিক সমস্যার সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে 1970 সালের নির্বাচন হয়ে পড়ে অর্থহীন। বাংলাদেশের আপামর জনগণ পাকিস্তানি আচমকা হামলা ও ভয়ঙ্কর সন্ত্রাসের বিরোধিতায় এবং দেশকে স্বাধীন করার জন্য স্বতঃস্ফূর্তভাবে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এভাবেই 1970 সালে নির্বাচন তার গ্রহণযোগ্যতা হারায়। বাংলাদেশের সংগ্রামী জনতা যখন মরণপণ করে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, তখন শেখ মুজিবুর রহমান বন্দী হয়ে চলে যান পশ্চিম পাকিস্তানে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। সশস্ত্র সংগ্রামের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না বলেই তাদের দিশেহারা হয়ে পালিয়ে যেতে হয়। এরপর 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের ফলে 16ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই বিজয়ের পিছনে রয়েছে সমগ্র জাতির অবদান। সেক্ষেত্রে এই জাতীয় সংগ্রামের নেতৃত্বের একমাত্র দাবিদার হয়ে কোন যৌক্তিকতায় আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দলীয়ভাবে কব্জা করে নিল, তার জবাব অবশ্যই খুঁজে বের করতে হবে দেশপ্রেমিক ঐতিহাসিকদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। 1972 সালের অক্টোবর মাসে লন্ডনে জনাব A.K. খন্দকার ও মঈনুল হাসানের মধ্যে প্রায় 4 ঘণ্টা দীর্ঘ এক আলাপ হয়। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে মুক্তিযুদ্ধ ও ভারত সম্পর্কের মূল্যায়নের জন্য সেই আলোচনার সারাংশ এখানে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করছি। যুদ্ধকালে গ্রুপ ক্যাপ্টেন খন্দকার ছিলেন বাংলাদেশ মুক্তি ফৌজের ডেপুটি চিফ অফ স্টাফ এবং জনাব মাইনুল হাসান ছিলেন প্রধানমন্ত্রীর নীতি নির্ধারণের ক্ষেত্রে একজন পরামর্শদাতা। তাদের কথোপকথন থেকে বোঝা যায় ভারতীয় কর্তৃপক্ষ কর্নেল ওসমানীকে বাইপাস করে মূলত যোগাযোগ রক্ষা করতেন জনাব তাজউদ্দিন এবং খন্দকার সাহেবের সাথে। যুদ্ধ সংক্রান্ত বিষয়ে বেশিরভাগ আলোচনা হতো গ্রুপ ক্যাপ্টেন খন্দকার সাহেবের সাথেই। জেনারেল আরোরা, ব্রিগেডিয়ার জ্যাকব, ব্রিগেডিয়ার গুপ্তই ছিলেন মূলত তাদের প্রতিপক্ষ। জনগণের স্বতঃস্ফূর্ত উদ্যোগে বীর বাঙালি মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতা সংগ্রাম শুরু করেন, তার যথার্থ মূল্য ভারত কখনোই দিতে চায়নি। এ নিয়ে মুক্তি ফৌজের কমান্ডারদের সাথে ভারতীয় কর্তৃপক্ষের দ্বন্দ্ব শুরু হয় প্রথম থেকেই। মুক্তিযোদ্ধাদের পরিচালনার জন্য মুজিবনগর 8 নং থিয়েটার রোড কর্নেল ওসমানীর নেতৃত্বে একটি হেডকোয়ার্টার্স স্থাপন করা হলেও জনাব ওসমানের কর্মক্ষমতা ছিল সীমিত। জুলাই মাস অবধি মুক্তিযুদ্ধ কমান্ডাররা হেডকোয়ার্টার্সের কাছ থেকে তেমন কোনো সাহায্য পাননি সংগ্রাম পরিচালনা করার জন্য। বিভিন্ন সেক্টর কমান্ডাররা সম্পূর্ণভাবে নিজেদের উদ্যোগেই মুক্তিযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এ প্রসঙ্গে A.B.M. খন্দকার বলেন, আমি যখন কলকাতায় গিয়ে পৌঁছালাম, তখন দেখলাম যে হেডকোয়ার্টার্সের সাথে সেক্টর কিংবা সাব সেক্টর কমান্ডারদের মধ্যে কোনো যোগাযোগ নেই এবং এই পর্যায়ে ভারত আমাদের সংগ্রামে তেমন কোনো সাহায্যই দেয়নি। আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করাও তাদের পক্ষে সম্ভব হয়নি। ফলে কোনো সঠিক নীতিও গড়ে তুলতে পারেননি তারা। কিন্তু তারা চাচ্ছিল যে স্বাধীনতা যুদ্ধের ইস্যুটা চলমান থাক। ভারতীয় নীতি নির্ধারকরা চাচ্ছিলেন স্বাধীনতা যুদ্ধের ধারাবাহিকতা এবং গতি প্রকৃতি থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের বুঝে নিয়ে তারা তাদের নীতি চূড়ান্ত করবে। চূড়ান্ত নীতি নির্ধারণ করার সময় পর্যন্ত সমস্ত বিষয়টাকে তাদের নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয়ে উঠেছিলেন তারা। ভারতীয় কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর এই ধরনের মানসিকতার ফলে ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনীর মধ্যে বৈরী ভাব এবং রেষারেষি পরবর্তীকালে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে ভারত বিরোধী মনোভাব দেখা যায়, সেটা মুক্তিযুদ্ধের সময় থেকেই ক্রিস্টালাইজ করে। এ প্রসঙ্গে জনাব খন্দকার আরও বলেন, মুক্তি ফৌজ এবং ভারতীয় বাহিনীর মধ্যে বিরোধ মুক্তিযুদ্ধের প্রথম লগ্ন থেকেই দানা বেঁধে উঠেছিল বিভিন্ন কারণে। ওই সেন্টিমেন্ট, আবেগ, অনুভূতি বিভিন্ন ঘটনার মধ্যে দিয়েই বিভিন্ন হতাশার মধ্য দিয়ে ক্রমশ আরও বেড়েছে। মুক্তিযুদ্ধে ভারতীয় সাহায্য ও সহযোগিতার ব্যাখ্যা দিতে গিয়ে গ্রুপ ক্যাপ্টেন খন্দকার বলেছেন, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত ভারতের সম্পৃক্ততা ছিল অতি সামান্য। যা ছিল তা মোটামুটিভাবে মুক্তিবাহিনীর জন্য কিছু যৎসামান্য হালকা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ সরবরাহ, কিছু লজিস্টিক সাপোর্ট, এর বেশি কিছু নয়। মুক্তি ফৌজ কমান্ডারদের মূলত শত্রুপক্ষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্রশস্ত্র ও যুদ্ধ সম্ভারের উপর নির্ভর করেই চালিয়ে যেতে হচ্ছিল স্বাধীনতা সংগ্রাম। মুক্তি ফৌজ সেক্টর কমান্ডারদের জুলাই মাসের কনফারেন্সের কথা আগেই বলা হয়েছে। সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় 2 লক্ষ মুক্তিযোদ্ধাকে
ট্রেনিং দিয়ে গেরিলা হিসেবে বাংলাদেশের ভিতরে পাঠানো হবে। এর প্রসঙ্গে গ্রুপ ক্যাপ্টেন খন্দকারের বক্তব্য প্রণিধানযোগ্য। তিনি বলেন, সেক্টর কমান্ডারদের মিটিংয়ের পর একদিন জেনারেল আরোরা এলেন। মিটিং হলো কর্নেল ওসমানীর সাথে। সেই মিটিংয়ে আমিও উপস্থিত ছিলাম। মিটিংয়ে আলোচনার মূল বিষয় ছিল মুক্তিযোদ্ধাদের গেরিলা ট্রেনিং নিয়ে। কতজনকে ট্রেনিং দেওয়া হবে, কোথায় কোথায় ট্রেনিং দেওয়া হবে, কিভাবে ট্রেনিং দেওয়া হবে, কি করে প্রস্তুত করা হবে, কতদিন ট্রেনিং দেওয়া হবে ইত্যাদি বিষয় নিয়ে। জেনারেল আরোরা প্রস্তাব দিলেন 5,000 গেরিলা ট্রেনিংয়ের ব্যবস্থা করলেই হবে। শুনে কর্নেল ওসমানী এবং আমি দুজনেই অবাক হয়ে গেলাম। আমি বলেই ফেললাম, এত অল্প সংখ্যক গেরিলা দিয়ে কি হবে? জবাবে জেনারেল আরোরা বললেন, এই সমস্ত লোক ভিতরে প্রবেশ করবে এবং শত্রুপক্ষের উপর হামলা করবে। কর্নেল ওসমানী জেনারেল আরোরাকে দৃঢ়ভাবে জানিয়ে দিলেন তার 2 লক্ষ মুক্তিযোদ্ধা দরকার। সেক্টর কমান্ডারদের সদ্য সমাপ্ত কনফারেন্সে সেটাই সিদ্ধান্ত হয়েছে। যাই হোক, ট্রেনিং শুরু হলো। ট্রেনিং শেষ করে গেরিলারা ফিরে আসলো, কিন্তু তারপর একটা বিরাট সমস্যা দেখা দিল। এই সমস্যাটার জন্য পুরোপুরি ভারত সরকার দায়ী। ট্রেনিং এর পর ভারতীয় আর্মি সম্পূর্ণভাবে তাদের নিজেদের অধীনে রাখার সিদ্ধান্ত গ্রহণ করল। এতে ভীষণ বিরূপ প্রতিক্রিয়া হলো। ট্রেনিংপ্রাপ্ত গেরিলাদের বিভিন্ন সেক্টর থেকে প্রস্তুত করা হয়েছিল। ট্রেনিং এর পর তারা নিজ নিজ সেক্টরে ফিরে গিয়ে তাদের প্রিয় সেক্টর কমান্ডারদের অধীনে যুদ্ধ করবে, এটাই ছিল তাদের আশা। ভারতীয় সেনা কমান্ডারদের অধীনে যুদ্ধ করতে তারা রাজি হলো না। ভারতীয় বাহিনীর ট্রেনিংপ্রাপ্ত গেরিলাদের তাদের নিয়ন্ত্রণে নিয়ে দেশের ভিতরে তাদের কমান্ডারদের আওতায় পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেটা আমাদের হেডকোয়ার্টার্সকেও জানিয়ে দেওয়া হয়নি। মুক্তিযোদ্ধাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু কিছু জায়গায় জোর করে ইন্ডিয়ান কমান্ডাররা গেরিলাদের পাঠায়, মূলত লুটপাট করে নিয়ে আসার জন্য। যুক্তি হিসাবে তাদের বলা হয়, মুক্তিযুদ্ধ চালাতে হলে হাতিয়ার এর সাথে টাকা পয়সার প্রয়োজন রয়েছে। মুক্তিযোদ্ধারা এই ধরনের অমানবিক অপারেশন এবং ইন্ডিয়ান আর্মির অধীরতার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাদের নিজ নিজ সেক্টরে পালিয়ে যায়। এর ফলাফল প্রতিক্রিয়া এমনকি পরবর্তী তারিখেও খুব খারাপ ছিল। মুক্তিযোদ্ধাদেরকে ভারতীয়রা যেভাবে চালিয়েছে, ভারতীয় আর্মিরা যেভাবে তাদের উপর অন্যায় অবিচার করেছে, এই জন্য অল্প সময়ের মধ্যেই সব সেক্টরে এই সম্পর্কে তিক্ততা ছড়িয়ে পড়ে। ফলে মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর মাঝে অবিশ্বাসের জন্ম হয়। এ খবর জানাজানি হয়ে যাবার পর মুক্তিযোদ্ধাদের সেক্টর কমান্ডারদের দাবি অনুযায়ী আমাদের হেডকোয়ার্টার্স থেকে চাপ দেওয়া হলো, আমাদের এই ট্রেন গেরিলাদের বাংলাদেশি কমান্ডারদের হাতে না দিলে দুর্যোগ এবং বিপর্যয় হবে। বাংলাদেশের প্রশিক্ষিত গেরিলা এবং মুক্তিযোদ্ধাদের বাংলাদেশি সেক্টর কমান্ডারদের হাতে দিতেই হবে। এ সম্পর্কে ভারতীয় মিলিটারি হাইকমান্ডের প্রথম থেকেই প্রচুর অনীহা থাকা সত্ত্বেও, ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনিচ্ছা সত্ত্বেও নেহায়েত নিরুপায় হয়ে আমাদের চাপের মুখে নতি স্বীকার করে নিতে বাধ্য হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে অবশ্য মুক্তি ফৌজের কাউন্টার ফোর্স হিসাবে ভারতীয় গোয়েন্দা বাহিনীর এবং সেনাবাহিনীর মিলিত চেষ্টায় গঠিত হয়েছিল বিএলএফ। সে এক অন্য অধ্যায়। ভারতীয় নেতৃত্বের এই ধরনের মনোভাবের দুটো কারণ হতে পারে। প্রথমত, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ফিল্ড কমান্ডার্স এবং মুক্তিযোদ্ধাদের ভারত সম্পূর্ণভাবে বিশ্বাস করেনি, তাই তারা সবসময় মনে করত এদের উপর নির্ভর করা যায় না। দ্বিতীয়ত, তাদের মনে এমন একটা ধারণা বদ্ধমূল হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত তাদের সরাসরি যুদ্ধের বিজয় ফল হিসাবে স্বাধীনতা লাভ করবে বাংলাদেশ। তাই পাক বাহিনীকে দুর্বল করার জন্য গেরিলা বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের নিজেদের নিয়ন্ত্রণে রেখে তাদের শুধু ব্যবহার করতে হবে সীমিত লক্ষ্যে। কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডারদের বৃহৎ অংশ এবং সদস্যরা চেয়েছিলেন দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনে দীর্ঘস্থায়ী সংগ্রাম পরিচালনা করে নিজেদের প্রচেষ্টায় তারা স্বাধীন করবেন তাদের মাতৃভূমি। কিন্তু তেমনই হয়নি। আমার মনে হয় এখানেই মুক্তিবাহিনী এবং ভারতীয় নেতৃবৃন্দ ও সেনাবাহিনীর মধ্যে একটা বড় ধরনের গ্যাপ হয়ে গেছে। আমাদের সামরিক নেতৃবৃন্দের বক্তব্য ছিল পরিষ্কার, আমরা আমাদের দেশকে স্বাধীন করব। বন্ধু রাষ্ট্র ভারত মুক্তিকামী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করলে আমরা অবশ্য সে সাহায্যকে অভিনন্দন জানাব, কিন্তু এটা আমাদের সংগ্রাম এবং আমাদের নিজেদেরই লড়াই করতে হবে। তাছাড়া শুধু ভারত কেন, পৃথিবীর যে কোনো দেশ আমাদের সংগ্রামে সাহায্য করতে চাইলে আমরা তা সানন্দে গ্রহণ করব। মোট কথা, স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে ভারত ও আমাদের মধ্যে পদ্ধতি ও পারস্পরিক অবস্থা ছিল না বা কখনো গড়ে ওঠেনি তাদের সামগ্রিক নীতির কারণে। একথাও সত্য, যুদ্ধক্ষেত্রের অনেক সেক্টরে ইন্ডিয়ান কমান্ডারদের কার্যকলাপে মুক্তিযোদ্ধাদের মনে সন্দেহের উদ্রেক হয়েছে। ভুল বোঝাবুঝির সৃষ্টিও হয়েছে অনেক ক্ষেত্রে।
9 আগস্ট রুশ ভারত চুক্তি সই হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বাঙালি মুক্তিযোদ্ধাদের নিজেদের চেষ্টায়। 9 আগস্টের পরই ভারত সরাসরিভাবে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা শুরু করে এবং বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়ান আর্মি সত্যি যুদ্ধ করার ইচ্ছা পোষণ করেন। মাইনুল হাসান এই পর্যায়ে জিজ্ঞেস করেন, ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ বোধহয় স্বাধীনতা পেত না, কি বলেন? খন্দকার সাহেব মাইনুল হাসান সাহেবের সাথে ভিন্নমত পোষণ করে বলেন, যদিও মুজিবনগরের অনেকে, এমনকি আমাদের মন্ত্রিসভার অনেকেই হতাশা বোধ করতেন, সংসদ সদস্যদের অনেকেই ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমা ঘোষণার সুযোগ নিয়ে ফিরে যাওয়ার চিন্তা ভাবনাও করেছিলেন। মুক্তিবাহিনীর তৎপরতায় আস্থাহীন হয়ে হতাশা বোধ করতেন। দীর্ঘস্থায়ী সংগ্রামের কথা শুনলেই আঁতকে উঠতেন। ভাবতেন, কি হচ্ছে, দেশে বোধহয় আর ফিরে যাওয়া যাবে না। এ ধরনের পরিস্থিতিতেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম, মুক্তি ফৌজের গেরিলা তৎপরতা বেড়ে গেলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আক্রমণ চালাবে বলে যুক্তির অবতারণা করে যারা আমাদের মুক্তি সংগ্রামের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন, তাদের সে যুক্তি ছিল সম্পূর্ণ ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত। পক্ষান্তরে আমরা যদি আমাদের সংগ্রামের তীব্রতা প্রথম থেকেই বাড়াতে সক্ষম হতাম, তবে আমাদের প্রচণ্ড গেরিলা তৎপরতার মুখে পাকিস্তান দখলদার বাহিনীকে অতি অল্প সময়ের মধ্যেই আত্মসমর্পণ করতে হতো মুক্তি ফৌজের কাছে। কারণ তাদের লড়াই করার সুযোগ ছিল না, তাদের নৈতিকতা ছিল সম্পূর্ণ ছিন্নভিন্ন এবং ক্ষতি তাদের অগ্রহণযোগ্য হবে। এই সংবাদ প্রতিবেদনটি 26 মার্চ 1990 সালের। জনাব মাইনুল হাসান জবাবে বলেছিলেন, আপনার চিন্তা ভাবনায় যুক্তি থাকলেও ভারতীয়রা ভেবেছিলেন অন্যরকম। তারা চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদানকে ছোট করে দেখতে এবং বিশ্ব পরিসরে পাক ভারত যুদ্ধের ফল হিসাবে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে। এতে ভারত এক ঢিলে দুই পাখি বধ করতে সক্ষম হয়। প্রথমত 1965 সালের পাক ভারত যুদ্ধের প্রতিশোধ নিয়ে নিজেকে উপমহাদেশের প্রধান সামরিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় ভারত। দ্বিতীয়ত, বাংলাদেশের উপর তাদের নিয়ন্ত্রণ রাখার যৌক্তিকতা অর্জন করে। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি আমি মেজর ডালিম বলছি বইটির এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার গল্পটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে জানান, আপনার মতামত কমেন্টে লিখুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করুন। এই বইটির আরও অনেক পর্ব আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাতে নতুন পর্ব আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি চলে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের ও পরিবারের খেয়াল রাখুন এবং AI মাদ্রাসার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।